আচ্ছা বলেন তো কী দোষ ছিল কলকাতার মৌমিতা আপুর? আমি বলছি, তার প্রধান দোষ হলো সে মেয়ে হয়ে জন্মেছে। মেয়ে হয়ে জন্মানোটা একটা অভিশাপ। কিন্তু দেখেন, মহান আল্লাহ তাআলাই বলেছে, আমি যার উপর সব থেকে বেশি খুশি হই তার ঘরেই কন্যা সন্তান দান করি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেখানে ঢুকি না কেন সবসময় এখন একই নিউজ চোখে পড়তেছে, এই মৌমিতা আপুর ঘটনা। আসলে যত আমার চোখে এই ঘটনাগুলো পড়তেছে তত আমার মেয়ের জন্য আমার টেনশন বাড়তেছে। কারণ দিন দিন সমাজটা যেরকম হয়ে যাচ্ছে সেরকম সমাজে আসলে মেয়েদের নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমরা মেয়েরা কোথাও সুরক্ষিত না। বাংলাদেশ যতবারই স্বাধীন হোক না কেন, একবার, দুইবার, পাঁচবার, যতবারই স্বাধীন হোক না কেন, আমরা মেয়েরা কোথাও স্বাধীন না। আমরা মেয়েরা কখনোই স্বাধীন না। এই জন্য ভাবতেছি এখন থেকে মেয়েকে ঘরের কাজ শেখাবো কম, আর বাইরে গেলে আত্মরক্ষা কীভাবে করতে হয় এটা শেখাবো বেশি, যেন স্কুল কলেজে গেলে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। কেউ যেন ব্যাড টাচ করলে বা খারাপ নজরে তাকালে তার হাত পাও ভেঙে দিতে পারে। কি আপুরা, ঠিক বলিনি? আপনাদের মেয়ে থাকলে আপনারাও এগুলাই শিখাবেন। আর যাদের ছেলে আছে তারা একটু নম্রতা, ভদ্রতা শিখাবেন। মেয়েদের দিকে কিভাবে তাকাতে হয়, মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, এগুলো শিখাবেন। যেন তারা প্রত্যেকটা মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর আগে একবার চিন্তা করে, আমার ঘরেও মা আছে, আমার ঘরেও বোন আছে, তারাও একটা মেয়ে। দিন দিন সমাজটা যে কোন দিকে যাচ্ছে আসলে ভাবলেই খারাপ লাগে। তো যাই হোক, এই তো সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছি নাস্তা রেডি করতে। আসলে এটাই তো প্রধান কাজ। তো এই তো আমি সকালে উঠে আগে রুটিটা বানিয়ে নিলাম, দেখতে পারলেন। তারপরে আর কি একটু ডিম ভেজে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর আজকে আমার একটু ডিম পরোটা খেতে ইচ্ছে করলো, এই জন্য আর কি আমি ডিমটা ভেজে তার উপরে ওই ছ্যাঁকা রুটিগুলাই দিয়ে একটু ভেজে নিলাম পরোটার মতো করে। আর তো ফ্রিজে তো ডাউল ভুনা করা থাকেই আমার, বুটের ডাউল, সেটা দিয়ে আর কি খাচ্ছি। তো আজ আমার মেয়ে কখনোই আর কি রুটি খায় না, পরোটা খায় না। তো আজকে আর কি আমার এই ডিম পরোটা দেখে, মানে আমি রোল করে খাচ্ছিলাম, এটা দেখে ও একটু খেলো আমার কাছ থেকে নিয়ে। তো যাই হোক, আমার মেয়েকে খাওয়া দেখে আমারও তো ভালো লাগলো, কারণ ও তো কখনোই খায় না এরকম পরোটা বা রুটি। সকালে নাস্তা করার পরে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো আজকে রান্না করার ইচ্ছা ছিল আমার খুদের ভাত। আসলে আমার হাজব্যান্ড কয়েকদিন ধরেই আর কি তার খুদের ভাত খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু খুদের ভাত রান্না করলে দেখবেন তার মধ্যে আর কি লাউয়ের পাতা দিলে অনেক টেস্ট লাগে। কিন্তু ও লাউয়ের পাতা নিয়ে আসতে যায়, লাউয়ের পাতা তো চেনে না, চাল কুমড়োর পাতা নিয়ে আসছে। মানে যে বিক্রি করে সে ওর কাছে বলছে এটা লাউয়ের পাতা, কিন্তু ও তো বোঝে না, ও লাউয়ের পাতা ভেবেই চাল কুমড়োর পাতা নিয়ে আসছে। আর এই তো সঙ্গে আরও অনেকগুলো শাক নিয়ে আসছিল। পরে আমি তো দেখে বলতেছি, এটা তো লাউয়ের পাতা না, এটা তো চাল কুমড়ার পাতা, তুমি চেনো না। তো যাই হোক, তারপরে আর রান্না করা হয় নাই, কারণ চাল কুমড়ার পাতা দিয়ে তো আর খিচুড়ি অত মজা লাগবে না। তো এই জন্য আর কি বললাম পরে নিয়ে আসো, সেদিন রান্না করব। তো আজকে সবগুলো শাক একসঙ্গে বেছে তো এটাই ভাজি করব। তো এই জন্য আমি এই শাকগুলো একটু সুন্দর করে বেছে নিলাম। আর যেটা দেখতেছেন অবশিষ্ট শাক, ওইগুলো আমি দিই নাই, কারণ ওইগুলো আমার অপরিচিত শাক লাগলো। আমি এই শাকগুলো কখনোই আমার গ্রামে বা এলাকায় দেখি নাই, এই জন্য আমি এই শাকগুলো দিও নাই, এগুলো আলাদা করে ফেলে দিছি। তো তারপরে আর কি এই তো শাকগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে এগুলো ভাজি করব আর কি। তো এই তো শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে আমি একবার ধোয়া দেখাইছি, কিন্তু আমি 2-3 বার এটা ধুয়ে নিয়েছি, কারণ এই বাজারে শাকের মধ্যে অনেক বালি থাকে, এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো যাই হোক, তারপরে আমি শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম একটু মরিচ আর কয়েকটা রসুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, তারপরে তেলে দিয়ে দিলাম। তো আর দেখলেন বেগুনগুলো কেটে রাখছি, ওইগুলো দিয়ে আমি চপ ভাজি করব। কারণ আমি যেদিন শাক ভাজি করি ওই দিন আমি অন্য কোনো মাছ টাছ রান্না করি না, ওই দিন হয়তো বেগুনি ভাজি কিংবা অন্য কিছু করি, অন্য কিছু ভাজি টাজি করি, মাছের ডিম ভাজি করি, নইলে ডাউলের বড়া বানাই। তো আজকে একটু চপে ভাজি করলাম। তো এই তো তারপর দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করতেছি। আসলে আমার মেয়েটা সকালে শুধু একটু রুটি খেয়েছিল, এই জন্য ভাবলাম একটু নুডলস রান্না করে দিই। আর আমি তো দুপুরের আগে কখনোই ভাত রান্না করি না, এই জন্য ভাতটাও নাই বাসায়। তো 1 প্যাকেট রান্না করতেছিলাম, পরে আমার জামাই এসে বললো যে আরেক প্যাকেট রান্না করো, সবাই মিলে খাওয়া যাবে। পরে আর কি করব, 2 প্যাকেট রান্না করতেছি এখানে। আসলে নুডলস খুব বেশি খাওয়া হয় না সত্যি বলতে, আর নুডলসে অনেক ফ্যাট, আর আমি একটু চর্বি জাতীয় খাবার বা একটু ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েডই করি সবসময়।
এই জন্য নুডলসটা খাওয়া হয় না, মানে খুবই কম। শুধু আমার মেয়েকে রান্না করে দিই, ওই খাই, আমি কখনোই খাই না। তো এই তো আজকে রান্না করলাম, একটু খাবো। মানে নুডলস খেতে খারাপ লাগে না, খেতে কিন্তু মজাই লাগে, কিন্তু খাওয়া হয় না। তো যাই হোক, এই তো আমি নুডলস রান্না করে নিয়ে আসছি, আমরা তিনজনে এখন একটু করে খাবো এটা দুপুরে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ হয় নাই, তার মধ্যে নুডলস রান্না করে নিলাম, এটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো এই তো আমি বাসার সব কাজ শেষ করে গোসল করে চলে আসছি আবার চপ ভাজি করতে, কারণ চপটা হলো খাওয়ার সময় ভাজি করতে হয়, তার আগে ভাজি করলে নরম হয়ে যায়, একদম খাওয়া যায় না। এর জন্য আমি চপ ভাজি যখন করি, একদম গরম ভাত রান্না করে তখন আর কি চপটা ভাজি করে নিই, যেন গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আর মুচমুচাও থাকে। তো এই তো চপগুলা ভাজি করে উঠিয়ে নিচ্ছি, এদিক ভাজি করতেছি, আর ওই দিক থেকে আমার জামাইকে দিয়ে আসছি কয়েকটা করে, আর আমার মেয়ে খাচ্ছে কয়েকটা করে। আমার মেয়ে আসলে চপ ভাজিটা অনেক পছন্দ করে, ও এটা বাটিতে করে দিলে এমনিতেই খেয়ে বেড়ায় একা একাই। তো যাই হোক, এই তো আমি 2-3 বার করে ভেজে নিলাম, এখানে অনেকগুলাই হয়েছিল, অল্প অল্প করে 3 বারে ভাজি করলাম। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কি দুপুরবেলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।